তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে? গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে বিবাদ চলছে। তাতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে? মাত্র কয়েকদিন আগে সুইডেন দেশটা তাদের জনগণকে বড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। এই সুইডেন এতদিন যুদ্ধকে এড়িয়ে এসছে, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই দেশ নিরপেক্ষ ছিল। তাদের মতো দেশ কেন বড় যুদ্ধের জন্য খাবার জ্বালানি মজুত করতে বলছে? বিশ্বের বড় বড় রাজনেতারা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ সেটা জানতে পারবেন এই ভিডিওটা পুরো দেখলে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ট্রিগার ছিল, তবে এটার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এর মূল কারণ আমেরিকা এই যুদ্ধের হেল্পিং হ্যান্ড থেকে বেরিয়ে আসতে চাইছে। ন্যাটো হলো অধিকাংশ ইউরোপ ও উত্তর আমেরিকার দেশের জোট। এটা মিত্র দেশগুলোকে রাজনৈতিক ও সামরিক সহায়তা করে। রাশিয়া এই জোটে নেই। ইউক্রেন রাশিয়ার প্রভাব থেকে বেরিয়ে এসে ন্যাটোতে যুক্ত হতে চাইছে, কারণ সে আরও বেশি করে পশ্চিম ও ইউরোপ দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা চাইছে। ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হতে চাইছে। এই ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত থাকলে ব্যবসা বাণিজ্যে অনেক সুবিধা পাওয়া যায়। ইউক্রেনের অধিবাসী জাতি এবং সাংস্কৃতিকভাবে তারা রাশিয়ান। ইউক্রেন রাশিয়ার খুব কাছে, কিন্তু ন্যাটো ও রাশিয়া পরস্পরকে শত্রু মনে করে। রাশিয়া এখন সাংবিধানিক হিসাবে কমিউনিস্ট দেশ নয়, কিন্তু কমিউনিস্ট মনোভাবাপন্ন। রাশিয়া ও ইউরোপের দেশগুলোর শত্রুতা কিন্তু অনেক দিনের। ইউরোপ এবং পশ্চিম দুনিয়া কমিউনিস্ট মতধারার জন্য রাশিয়াকে শত্রু মনে করে। অন্যদিকে রাশিয়া সাম্রাজ্যবাদী মানসিকতার জন্য তাদেরকে শত্রু মনে করে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো যুদ্ধ হয়নি। 1950 সাল থেকে 1990 সাল পর্যন্ত রাশিয়া ও আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ ছিল। ঠান্ডা যুদ্ধ মানে যে যুদ্ধ সামনাসামনি অস্ত্রশস্ত্র নিয়ে হয় না, বরং রাজনৈতিক আর বাণিজ্যিকভাবে হয়। এই ঠান্ডা যুদ্ধের সময়ও আমেরিকা ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ হওয়ার সম্ভাবনা 90% ছিল, কিন্তু সামনাসামনি যুদ্ধ হয়নি। হলে হয়তো ইতিমধ্যে আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে ফেলতাম। আমেরিকা ইউক্রেনকে বিভিন্নভাবে সাহায্য করেছে। যুদ্ধের জন্য টেকনিক্যাল সাপোর্ট, ওষুধ, গোলাবারুদ আর বিমানের সাপোর্ট দিয়েছে। আমেরিকা এখনো পর্যন্ত 3,85,000 কোটি টাকা খরচ করে ফেলেছে। এর বেশি টাকা খরচ করতে আমেরিকা আর চাইছে না, কারণ ইউক্রেনের জন্য বরাদ্দ টাকা তার লিমিট ক্রস করে গেছে। এতে আমেরিকার তো কোনো লাভ হয়নি, উল্টে রাশিয়ার লাভ হয়েছে। আমেরিকার এত সাহায্যের পরও 2023 সালে রাশিয়া ইউক্রেনের আগের থেকে দ্বিগুণ অংশ দখল করে নিয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 72% অংশ রাশিয়ার দখলে আছে। ন্যাটোর ইউরোপের দেশগুলো প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। বিএলসিওর রিপোর্ট অনুযায়ী ইউরোপের দেশগুলোর প্রায় 45% রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে। ইউরোপের অনেক বড় বড় দেশ যেমন জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন সব থেকে বেশি রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল। যুদ্ধের সময় রাশিয়ার ওপর লেনদেনে নিষেধ আরোপ হয়েছিল। সেই সুযোগে ভারত কম দামে রাশিয়ার তেল আমদানি করে। ভারত থেকে সেই তেল আবার ইউরোপের দেশগুলো কেনে। ব্যাপারটা অনেকটা ঘুরিয়ে নাক দেখানোর মতো। অন্যদিকে ন্যাটোর ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে বলছে, যুদ্ধ চালিয়ে যাও, আমরা পিছনে আছি, কিন্তু ঘুরিয়ে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে। এখনো পর্যন্ত ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করেনি। যাদের কথার উপর ভিত্তি করে ইউক্রেন উত্তেজনার বশে রাশিয়ার সাথে লড়াই করতে গেল, তারাই এখন মুনাফা খুঁজছে। শুধু তাই নয়, রাশিয়ার সহযোগী দেশগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী, যেমন চীন, উত্তর কোরিয়া, ইরান। আর রাশিয়ার সামরিক শক্তি এ তো যে কোনো দেশের জন্য ভয়ানক। তার কাছে এমন এমন ভয়ানক অস্ত্র আছে, সেটা ব্যবহার করলে কোনো যুদ্ধ একদিনই শেষ হয়ে যেতে পারে। ইরান যুদ্ধের জন্য রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়েছে। উত্তর কোরিয়া যুদ্ধের জন্য রাশিয়াকে মিসাইল দিয়েছে। এটাও ঠিক, ইউরোপের দেশগুলো রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছে। ইউক্রেনে কিছুদিন আগে ফ্রান্সের কিছু সাহায্যকারী সৈন্যকে রাশিয়া হত্যা করে। ফ্রান্স এই ঘটনা পুরোপুরি অস্বীকার করে। তারা যে পিছন থেকে ইউক্রেনকে সাহায্য করছে সেটা রাশিয়া বারবার বলে আসছে। সেই অজুহাতে রাশিয়া যে কোনো সময় তাদের আক্রমণ করবে না এটা বলা যায় না। এই আক্রমণ আগামীকালই হতে পারে। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ পরশুদিনই শুরু হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে রাশিয়া বা ন্যাটো কারোর সাথে ভারত থাকবে না, কারণ স্বাধীনতার পর থেকে ভারতের নিরপেক্ষ থাকার নীতি মেনে চলে। ভারত সবসময় চেষ্টা করে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক স্তরে সমাধান করার। 2 নম্বর হচ্ছে প্যালেস্তাইন ও ইসরায়েলের যুদ্ধ।
প্যালেস্তাইন ও ইসরায়েলের যুদ্ধ বিশ্বে যথেষ্ট বিপদ এনেছে। কূটনৈতিক স্তরে ইসরায়েলের অনেক বন্ধু আছে, কিন্তু কূটনৈতিক ছাড়া সামরিক বন্ধু হিসাবে আমেরিকা আর ব্রিটেন আছে। ভারতের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো। একটা বিষয় কিন্তু অনেকেই এড়িয়ে যান, সেটা হলো ইসরায়েলের জোর করে প্যালেস্তাইনের অঞ্চলকে দখল করা বিশ্বের অধিকাংশ দেশ সমর্থন করে না। রাষ্ট্রসংঘ যে সমাধান সূত্র দিয়েছে সেটাও ইসরায়েল মেনে চলে না। শুধুমাত্র আমেরিকার সাহসে সে এটা করছে। আমি যে কথাটা বললাম সেটার প্রমাণও আছে। 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার জন্য আমেরিকা রাষ্ট্রসংঘে একটা ভোটাভুটির আয়োজন করে। ভারত সহ 128টি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়, মাত্র 9টা দেশ এর পক্ষে ভোট দেয়। সবথেকে মজার বিষয় হচ্ছে আমেরিকা যে কনফিডেন্সের সাথে এটা করেছিল সেটা এক মুহূর্তে ভেঙে যায়, কারণ সহযোগী দেশগুলো পর্যন্ত এর সপক্ষে ভোট দেয়নি। এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্যালেস্তাইনের সমর্থনে লোহিত সাগরের উপর জাহাজে আক্রমণ করছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও প্যালেস্তাইনের সমর্থনে ইসরায়েলের ওপর আক্রমণ করছে। তাকে পিছন থেকে সমর্থন করছে ইরান। অবশ্য ইরান কিভাবে সমর্থন করছে সেটার প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিছুদিন আগে ইরান সিরিয়া, ইরাক ও পাকিস্তানে মিসাইল হামলা করে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিরিয়া ও ইরাকে বসে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য ইরান ওই দুটো দেশের গোয়েন্দাদের ঠিকানায় বোমাবর্ষণ করেছিল। পাকিস্তানেও ইরান মিসাইল ফেলেছে। পাকিস্তানের বালুচিস্তানের কিছু অংশ ইরানেও আছে। সেখানে পাকিস্তানের আইএসআই এর সাপোর্টে সুন্নি জঙ্গিরা সন্ত্রাসবাদী কাজ করে। তাদের আসল ঘাঁটি পাকিস্তানের বালুচিস্তান অঞ্চল। ইরান তাদের এই বালুচিস্তান অঞ্চলের ঘাঁটিতেই বোমা ফেলে। এর আরেকটা কারণ হলো ইরান মধ্য এশিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে, অর্থাৎ তারা একটা দাদা হিসাবে উঠে আসতে চাইছে। তারা লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং প্যালেস্তাইনের হামাসকে সাপোর্ট করছে। ইরান কিন্তু চায় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। যদি সে প্যালেস্তাইনের হয়ে সরাসরি যুদ্ধ করে তবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারত। আমেরিকা ইরানের সবথেকে শত্রু দেশ। ওই দেশের সাথে আমেরিকার ব্যবসার পরিমাণ শূন্য। ইরানের সাথে আমেরিকার বিবাদের কারণ তেল ও মধ্য এশিয়ায় আধিপত্যের জন্য। এটা শুরু হয় ইরানে ইসলামিক বিপ্লবের পরে। জানুয়ারি মাসের 21 তারিখে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী ইরাকের আমেরিকার সৈন্য শিবিরে আক্রমণ করে। এর আগে আমেরিকার ড্রোন কাসেম সুলেমানিকে 2020 সালে হত্যা করে। আমেরিকা অবশ্যই এই ঘটনার প্রত্যুত্তর না দিয়ে ছাড়বে না। এখন ইরানের সাথে কিভাবে আমেরিকা যুদ্ধে জড়ায় সেটার উপর নির্ভর করছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা। ইরানের বড় মিত্র দেশগুলো হলো রাশিয়া, চায়না আর ভারত। তবে ইরানের মিত্র দেশগুলো বাণিজ্যিক কারণে আমেরিকার সাথে বিবাদে জড়াতে চাইবে না। 3 নম্বর হলো ভারত ও চীনের সম্পর্ক। ভারত ও চীনের সীমান্ত বিবাদ অনেক দিনের। যদি ভারত আর চীনের যুদ্ধ হয় তবে সেটা খুবই বিপজ্জনক হতে পারে বিশ্বের পক্ষে, কারণ সামরিক শক্তিতে দুটি দেশ প্রায় কাছাকাছি। চীন অর্থনৈতিক দিক থেকে ভারতের থেকে অনেক এগিয়ে, কিন্তু ভারত ভৌগোলিক আর রণনীতির ক্ষেত্রে এগিয়ে। তবুও সেটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হবে না। কারণ কি জানেন, ভারত ও চীনের বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো। দু দেশের মধ্যে গত 3 মাসে প্রায় 3.5 লাখ কোটি টাকার মতো ব্যবসা হয়েছে। সংখ্যাটা কত বেশি দেখুন। আমদানি ও রপ্তানিতে ভারতের সাথে ব্যবসায় প্রথম 3টি দেশ হলো আমেরিকা, সৌদি আরব আর চীন। বিগত বছর থেকে এবছরে চীনের সাথে ব্যবসা 21% বেড়েছে। 21% বাড়া টাকায় কিন্তু অনেক বেশি। ভারতের সাথে শত্রুতা থাকলে এটা যেমন চীনের ক্ষতি তেমনি ভারতেরও ক্ষতি। ভারতের এই বড় বাজারটা চীন কোনোদিনই হারাতে চাইবে না। চীন এখন ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য ভারতকে নিয়ে একটা জোট করতে চাইছে। ব্যবসা বাণিজ্য আরও বাড়াতে চাইছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। এটাতে দু দেশের লাভ হবে এটা ঠিকই, তবে ভারত এটাতে এগোতে চাইছে না। কারণ চীনের অগ্রাসন নীতি নিয়ে ভারতের অভিজ্ঞতা ভালো নয়। কারণ প্রায় চায়নার আর্মি ভারতের অঞ্চলে জোর করে ঢোকার চেষ্টা করে। ভারত পরিষ্কার বলে দিয়েছে, আগে সীমান্ত বিবাদ ঠিক করো, তারপর বাণিজ্য নিয়ে কথা বলবো। যদি ভারত চীন যুদ্ধ হয় তবে সেটা সীমান্ত পর্যন্তই থাকবে। তবে এটা যদি ভারতের গণতন্ত্রকে আঘাত করে তবে সেক্ষেত্রে আমেরিকা বা অন্য কোনো দেশ আসরে নামতে পারে। কারণ চীনের অগ্রাসনকে এই মুহূর্তে ভারতই একমাত্র আটকাতে পারে। রাশিয়া দুজনেরই ভালো বন্ধু, সেক্ষেত্রে রাশিয়া কূটনৈতিক স্তরে দু দেশের মধ্যে বোঝাপড়া করতে পারে। তাই ভারত চীনের যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের হওয়ার সম্ভাবনা খুবই কম। যে সম্পর্কের জন্য সবথেকে বেশি বিপদ আসতে পারে সেটা হলো চীন ও তাইওয়ানের সম্পর্ক। চীন চায় তাইওয়ানকে দখল করতে, কারণ চীন মনে করে এটা তাদের বৃহত্তর চৈনিক সাম্রাজ্যের অংশ। শুধু তাই নয়, তাইওয়ানকে দখল করার আরও একটা উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার করা। এই সাগরে চীনের নেভির জাহাজ অবৈধভাবে বিভিন্ন দেশের চারপাশে ঘুরে বেড়ায়। বিশ্বের মোট বাণিজ্যের 21% বাণিজ্য হয় এই দক্ষিণ চীন সাগরে।
এর মধ্যে শুধুমাত্র চীনের বাণিজ্য হয় 40%। চীন জ্বালানি আমদানির জন্য এই পথের ওপর নির্ভরশীল। এই পথের ওপর নির্ভরশীল আরও দেশগুলো হলো তাইওয়ান, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলো। এর মধ্যে মালয়েশিয়া, ব্রুনেই, ভিয়েতনাম, ফিলিপিন্স আর তাইওয়ানের সাথে সমুদ্র সীমান্ত নিয়ে চায়নার বিবাদ আছে। চীন এই গোটা অঞ্চলটা নিজেদের দখলে রাখতে চাইছে। এর কারণ হলো চীনের জ্বালানির আমদানির 80% হয় এই পথ দিয়ে। এই পথটাকে আটকে দিতে পারে একমাত্র ভারত। গোটা পথটা ভারত মহাসাগরের ঠিক নিচ দিয়ে তারপরে মলদ্বীপের উপর দিয়ে গেছে। ঠিক এই কারণেই ভারতের প্রতিবেশী দেশগুলোকে দেদার টাকা ঢেলে নিজের দিকে টানতে চাইছে চীন। এতদিন যে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোকে কোনোভাবেই পাত্তা দিত না, সে হঠাৎ এত দানবীর হয়ে উঠল কেন সেটা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না। চীন টাকা দিয়ে তাদের বাণিজ্যিক অবস্থানকে সুনিশ্চিত করতে চাইছে। মলদ্বীপের ভারতের সামরিক উপস্থিতি চীনের পক্ষে সবথেকে বড় বিপদ ছিল। তবে এই নিয়ে ভারতের অবস্থান কি, আর চীন আর মলদ্বীপকে ভারত কিভাবে আটকাবে, সেই বিষয়ে কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। অন্যদিকে উন্নত দেশগুলোর কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এই তাইওয়ান দেশটা, কারণ তাইওয়ানের সবথেকে ভালো মানের মাইক্রোপ্রসেসর তৈরি হয়। এই চিপ বা মাইক্রোপ্রসেসর মিলিটারি যন্ত্রপাতি ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতির মূল উপাদান। এটার উপর চায়নার কন্ট্রোল চলে এলে সেটা আমেরিকা সহ গোটা বিশ্বের জন্য বিপদ হতে পারে। সম্প্রতি তাইওয়ানের ক্ষমতায় নির্বাচিত হয়েছে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এবং এটা আমেরিকার খুবই ঘনিষ্ঠ। এর আগে ক্ষমতাশীল দল কমিটিং পার্টি চায়নার সাপোর্টার না হলেও পুরোপুরি আমেরিকা ফ্রেন্ডলি নয়। তারা চীনের সাথে কথোপকথনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করত, কিন্তু এখনকার ক্ষমতাশীল দল চীনের সাথে কোনো কূটনৈতিক কথাবার্তা একেবারেই করতে চায় না। এরপর চীনের সাথে তাইওয়ানের দূরত্ব আরও বাড়বে। এই কারণে চীন যে কোনো সময় তাইওয়ানকে আক্রমণ করতে পারে। শুধুমাত্র এই আশঙ্কায় আমেরিকা জাহাজ চীন সাগরে ঘোরাফেরা করে। এটাতে কি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হবে? চায়না তাইওয়ান আমেরিকার এই দখলদারি নিয়ে হতে পারে। তবে বাকি ঘটনাগুলো থেকে যে হবে না সেটা মোটেই কেউ বলতে পারে না। কার কখন কূটনৈতিকভাবে মত পরিবর্তন হবে সেটা তো কেউ আগে থেকে বলে দিতে পারে না। কেউ কি জানতো ইরান হঠাৎ করে পাকিস্তানে মিসাইল হামলা করবে? বিশ্বে এরকম বড় ঘটনা ছাড়াও অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে ছোটখাটো বিবাদ চলছে। যেমন এই মুহূর্তে আফ্রিকার কিছু দেশের মধ্যে উত্তেজনা চলছে। সেটা যে গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে না সেটাও বলা যায় না। তবু বিশ্বযুদ্ধের হওয়ার সম্ভাবনা কতটা সেটাও কিন্তু জানা দরকার। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল আদর্শগত কারণে, মানে ফ্যাসিজম আর গণতন্ত্রের লড়াইয়ের জন্য। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জ্বালানির দখলদারি নিয়ে অথবা ব্যবসা বাণিজ্যের অসুবিধা হলে। বিগত 30 বছরে অনেক ছোট বড় যুদ্ধ হয়েছে। ইরাক আমেরিকার যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, ইয়েমেন সৌদি যুদ্ধ। এত কিছুর পরেও কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। সেই কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের হওয়ার সম্ভাবনা কম। বড় বড় শক্তিগুলো হঠাৎ করে মাথা গরম করে কেউ যুদ্ধ করে না। তারা সবসময় টাকা পয়সার হিসাব করে এবং কেউই যুদ্ধে জড়াতে চায় না, কারণ এতে তাদের দেশের অর্থনীতির উপর চাপ পড়ে। তাই এখন সবাই কূটনৈতিক স্তরে সবকিছু সমাধান করে নেয়। আশা করব বিশ্বের কোনো দেশই কোনো যুদ্ধের মধ্যে জড়াবে না এবং তাদের মধ্যে একটা ভালো বাণিজ্যিক সম্পর্ক যুক্ত থাকবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।